গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর। ট্রাম্পের অভিষেকের আগে রাশিয়া সফরে যাচ্ছেন পেজেশকিয়ান। জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে টিউলিপের ভূমিকা ছিল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েল ও হামাসকে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। সোমবার সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতের উপস্থিতিতে রোববার মধ্যরাতে আলোচনায় সাফল্যের পর চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর করা হয়। ওই কর্মকর্তা জানিয়েছে, দোহায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেটের প্রধানরা কাতারের প্রধানমন্ত্রী স্টিভ উইটকফের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিদের চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা করেন। বিদায়ী মার্কিন প্রশাসনের কর্মকর্তারাও এতে অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চুক্তিতে পৌঁছানোর জন্য আগামী 24 ঘন্টা সময়টি গুরুত্বপূর্ণ। ইসরায়েলের কান রেডিও সোমবার এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কাতারে ইসরায়েলি ও হামাস প্রতিনিধি উভয়ই একটি খসড়া পেয়েছে। প্রতিনিধি দল ইতোমধ্যে ইসরায়েলি নেতাদের ব্রিফও করেছে। আরব নিউজ জানিয়েছে, ইসরায়েল, হামাস এবং কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে নিশ্চিত বা মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, হামাস প্রস্তাবে সাড়া দিলে কয়েক দিনের মধ্যে একটি চূড়ান্ত সই হতে পারে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, দোহা থেকে পাওয়া তথ্য খুবই আশাবাঞ্ছক। শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে একটি চুক্তির দিকে বড় ধরনের চাপ দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও চুক্তি চূড়ান্ত জোর দিয়েছেন। অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, জিম্মিদের মুক্তি না দিলেও গুরুতর পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় যুদ্ধবন্ধের আলোচনায় কাজ করছে। হামাসের হাতে জিম্মি ও ইসরায়েলের হাতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে লড়াই বন্ধের নীতি উভয় পক্ষই কয়েক মাস ধরে মোটামুটি একমত হয়েছে। তবে হামাস বারবারই জোর দিয়ে বলছে, এই চুক্তির অধীনে অবশ্যই যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরায়েল বলে এসেছে, হামাসকে ভেঙে না দেওয়া পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। রয়টার্সকে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত আলোচনা চলবে। মার্কিন প্রতিনিধিরা ইসরায়েলি প্রতিনিধি দলকে চাপ দেন এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি হামাস কর্মকর্তাদের চুক্তি চূড়ান্ত করার জন্য চাপ দেন। ট্রাম্পের অভিষেকের আগে রাশিয়া সফরে যাচ্ছেন পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারি অভিষেক অনুষ্ঠানের আগে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদ পেজেশকিয়ান। এ সফরে মিত্র দুদেশের মধ্যে এক বৃহত্তর কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে। 2 যুগ ধরে দেশ দুটি কখনো মিত্র আবার কখনো শত্রু ধরনের সম্পর্ক বজায় রেখে চলেছে। রাশিয়া ও ইরান দুই পক্ষই সেই সম্পর্ককে সময়ে সময়ে নবায়ন করেছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধেও মস্কো তেহরানের নতুন এই চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার 13 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা AFP। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, 17 জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলোচনা করবেন। তিনি একটি সরকারি সফরে মস্কো আসছেন। এতে বলা হয়, 2 শীর্ষ নেতা বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করবেন। চুক্তি সইয়ের পাশাপাশি 2 নেতা দ্বিপাক্ষিক সহযোগিতায় আবারও সম্প্রসারণের সম্ভাবনা, যার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, পরিবহন ও লজিস্টিক, মানবিক খাত এবং আঞ্চলিক এবং আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ ইস্যুসমূহ নিয়ে আলোচনা করবেন বলে ক্রেমলিন জানিয়েছে। রাশিয়া এবং ইরান উভয়ই পশ্চিমা নিষেধাজ্ঞার সম্মুখীন, যা তাদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলেছে। গত বছর পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে একটি অনুরূপ চুক্তি সই করেছিলেন, যার ফলে পিংইং এর সঙ্গে রাশিয়ার জোট আরো দৃঢ় হয়েছে। ওই চুক্তির আওতায় উভয় পক্ষ থেকে একে অপরকে আগ্রাসন বা আক্রমণ হলে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এভাবে রাশিয়া ও ইরান তাদের কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এই চুক্তির মাধ্যমে দেশ দুটি তাদের সহযোগিতা আরো দৃঢ় করবে এবং বিশেষ করে ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর প্রতি তাদের নীতি সমর্থন এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একে অপরকে সহযোগিতা জানাবে। ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক অতীতে বেশ দৃঢ় ছিল, বিশেষ করে সিরিয়া যুদ্ধ এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে একে অপরকে সমর্থন করার কারণে। এই চুক্তি 2 দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের নতুন অধ্যায় সূচনা হতে পারে, যা বিশ্ব রাজনীতিতে আরো প্রভাব ফেলবে।
জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি। জাপানের দক্ষিণাঞ্চলে কিউশু প্রদেশে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানি ঘটেছে কিনা তা জানা যায়নি। খবর এএফপির। জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ স্থানীয় সময় রাত 9টা 19 মিনিটে, বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 19 মিনিট কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রদেশে ভূমিকম্পের পর 1 মিটার অর্থাৎ 3 ফুট পর্যন্ত উচ্চতায় সুনামি ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে কিউশু অঞ্চলের মিয়াজাকি প্রদেশে উপকূল থেকে প্রায় 18 কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের 36 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে সুনামির কোনো হুমকি নেই। জেএমএ তবুও জনগণকে উপকূলীয় অঞ্চল থেকে দূরে অবস্থান করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে সুনামি বারবার আঘাত হানতে পারে। দয়া করে সমুদ্রে ঢুকবেন না এবং উপকূলীয় এলাকার কাছাকাছি যাবেন না। প্রসঙ্গত 2024 সালের নববর্ষের দিন নত উপদ্বীপে 7.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় 470 জন মারা গিয়েছিলেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে টিউলিপের ভূমিকা, নানা অভিযোগ এবং কঠিন সময়ের মুখে ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগ ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি, নির্বাচনী প্রচারে আওয়ামী লীগের নেতাদের কাজে লাগানো, গুম হওয়া আইনজীবীর স্ত্রীকে হেনস্থা করানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 2016 সালের 9 আগস্ট গুম হয়েছিলেন জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে আরমান। নিখোঁজ আরমানের ব্যাপারে 2017 সালে শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করেছিলেন দেশটির এক সাংবাদিক। ওই সাংবাদিক মনে করেছিলেন শেখ হাসিনার কাছে একটি ফোন করলে আরমান হয়তো মুক্তি পেতে পারেন। টিউলিপ ওই সাংবাদিককে বলেছেন, আমি হ্যামস্টেড ও কিলবার্নের একজন লেবার এমপি, আমি একজন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, খুব সাবধান থাকবেন, আমি বাংলাদেশি নয় এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আমার বক্তব্য এখানেই শেষ। এছাড়াও টিউলিপ বিভিন্ন সময় দাবি করেছেন তিনি কখনোই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলেননি। তবে স্কাই নিউজের সংবাদ মাধ্যমটির প্রধান রাজনৈতিক প্রতিনিধি জন ক্রেইগ লিখেছেন টিউলিপের এই দাবিটি সত্য নয়। তিনি তার প্রতিবেদনে এ নিয়ে পুরো ঘটনা তুলে ধরেছেন। 2009 সালের 11 জানুয়ারি টিউলিপ সিদ্দিক ব্লুমসবারির এবং কিংস ক্রসের লেবার পার্টির অ্যাকশন টিমের সদস্য শিরোনামের ব্লগটিতে সমর্থকদের উদ্দেশ্যে টিউলিপ লিখেছেন, আমি বাংলাদেশে সত্যি ব্যস্ত ছিলাম। আমি ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে শেখ হাসিনার নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনের ছবি তুলেছি। আমার জন্য এই সংবাদ সম্মেলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ উপাদান ছিল শেখ হাসিনার বক্তব্য। হাসিনার প্রশংসায় ওই ব্লগে টিউলিপ আরো লিখেছেন, যিনি জোর দিয়ে বলেছিলেন বাংলাদেশের সব রাজনৈতিক দলকে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করতে হবে। এটা কোনো গোপন বিষয় নয় যে অতীতে সরকারগুলো অন্যান্য রাজনৈতিক দলের সাথে একসঙ্গে কাজ করেননি এবং তাদের এই ধারার পরিবর্তন করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী জোর দিয়েছিলেন যে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনৈতিক সমর্থন করে না। আশা করি যে এই বছর একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে। সেই সঙ্গে টিউলিপ যোগ করেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেস কনফারেন্সে আমার একটি অ্যাকশন শট রয়েছে, আমি কি বলেছিলাম তা মনে নেই, সম্ভবত এটি তথ্যটা আকর্ষণীয় ছিল না। 2009 সালের 21 জানুয়ারি একটি পোস্টে যুক্তরাষ্ট্রের নগর মন্ত্রী টিউলিপ সিদ্দিক লিখেছিলেন, নির্বাচনের দিনে শেখ হাসিনার সঙ্গে তার গাড়িতে ভ্রমণ করার সৌভাগ্য হয়েছিল আমার। নির্বাচিত প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঢাকার বেশ কয়েকটি এলাকায় যান, গাড়ি থেকে নেমে সংসদীয় প্রার্থী এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। তার খালার গাড়িতে ভ্রমণের বর্ণনা দিয়ে টিউলিপ লিখেছেন, আপনি এখানে নির্বাচনের দিন থেকে আমার সমস্ত ছবি দেখতে পাবেন। কিছু ছবির খারাপ মানের জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি তার গাড়ির ভিতর থেকে ছবি তুলেছিলাম, যা আসলে বেশ কঠিন কাজ। আপনি ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি ছবিও দেখতে পারেন। আমি ছবিটি তুলেছিলাম কারণ শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে এই কারাগারটিতে তার শৈশবের বেশিরভাগ সময় কেটেছে। কার্যত এটি ছিল তার দ্বিতীয় বাসা, কারণ তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বহু বছর ধরে এই কারাগারে আটকা ছিলেন। প্রতি সপ্তাহে পরিবারের বাকি সদস্যদের সাথে খালা তাকে দেখতে আসতেন, তাই এটি একটি খুব পরিচিত ল্যান্ডমার্ক ছিল। এর আগে 2018 সালের 29 ডিসেম্বর বিজয় শিরোনামে সিদ্দিক লিখেছিলেন, আওয়ামী লীগ বিপুল ভোটে জিতেছে, শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি আনন্দিত। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।